সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রংপুরের লালবাগস্থ ক্যাপ্টেন ব্যাকোলজিতে গিয়েছিলাম, যেটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি। এখানে কর্মরত কর্মচারীদের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন এটি ক্যাপ্টেন গ্রুপের একটি প্রতিষ্ঠান, এবং সেই সাথে আমরা আরো জানতে পারি এই প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ বেলাল হোসেন ও তার ভাইরা একটি ডেইরি ফার্ম দিয়ে শুরু করে গড়ে তুলেছেন এই ক্যাপ্টেন গ্রুপ। এই ক্যাপ্টেন গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে ক্যাপ্টেন গার্ডেন সিটি, ক্যাপ্টেন সিড, ক্যাপ্টেন অ্যারোমা অ্যারোবেটিক রাইস ও ক্যাপ্টেন অ্যাগ্রো সার্ভিস। যে প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে কর্মরত আছে 200 জন কর্মচারী। দর্শক, আজকে আমরা জানবো মোহাম্মদ বেলাল হোসেন ও তার ভাইরা কিভাবে একটি ডেইরি ফার্ম দিয়ে শুরু করে গড়ে তুলেছেন এই ক্যাপ্টেন গ্রুপ, এবং শুনবো তাদের সফলতার গল্প। দর্শক, আমরা এখন কথা বলতেছি এই ক্যাপ্টেন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ বেলাল ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আজকে আপনার এই খামারটি দেখতে এসেছি, এবং আমরা জানতে চাই যে এই খামারটা কিভাবে শুরু হলো এবং এখানে কি কি ম্যানেজমেন্ট হচ্ছে এই বিষয়ে। তো ভাই, এখন বর্তমানে এই খামারে কয়টা গরু আছে? এখন আমাদের প্রায় 100 গরু আছে। কোন কোন জাতের গরু আছে? ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান, তারপরে জার্সি আছে। আচ্ছা, এই খামারটি আপনি কিভাবে শুরু করলেন এটা একটু বলেন। এই খামারটা আসলে আমার বাবা ছিলেন আর্মির একজন ক্যাপ্টেন। আচ্ছা। উনি দীর্ঘদিন আমার জন্মের পর থেকেই আর কি আসলে গরু পালেন, কিন্তু কমার্শিয়াল ভাবে না, এমনি দুধের জন্য, আমাদের ফ্যামিলি সাপোর্টের জন্য, দুধ খাওয়ার জন্যই গরু পালতেন। আমার বাবা 2003 সালে উনি কমার্শিয়ালভাবে রিটায়ার করার পরে এই ফার্মটার একটা প্ল্যানিং করেন যে আমরা একটা সুন্দর জায়গার মধ্যে প্ল্যান করে ফার্ম করব, যেখানে কিছু লোকের কর্মসংস্থান হবে এবং আমিও সময় দিতে পারবো। আমার আব্বার কথা, রিটায়ার করার পরে আমি কি করব, তখন আমরা এখানে 6টা গরু দিয়ে শুরু করি। 6টা গরু দিয়ে শুরু করি। 2006 সালে আমরা কমার্শিয়ালভাবে শুরু করি, করে আজকে আমাদের 100 গাভী। সর্বপ্রথম আমি একটু পরিচয় দিই। আমার 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে এক ভাই আমেরিকায় থাকে, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর সেকেন্ড ভাই ও হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করার পরে আপনার বিদেশে যাওয়ার কথা ছিল। তো আমার বাবা বললো সবাই যদি বিদেশ যায় তা দেশে কাজ করবে কি। তা দেশে আমার বাবা বললো তুমি যুব উন্নয়নের ট্রেনিং নিয়ে ফার্ম শুরু করো। তখন আমরা ওকে ট্রেনিং দিয়ে ফার্ম শুরু করি। ও অবশ্যই গরুগুলার উপরে তার একটা মানে খুব মহাব্বতও জমেছে, আর দ্বিতীয় নম্বর কথা ও নিজেই এটার সাথে লেগে আছে। ও জাতীয় পুরস্কার পেয়েছে, ইব্রাহিম। বেলাল ভাইয়ের কাছে আমরা জানতে পারি মাত্র 6টি গরু নিয়ে তার এই খামারের পথ চলা শুরু, যেগুলো থেকে বর্তমানে এতগুলো গরুর প্রোডাকশন হয়েছে। এর মধ্যে একটি গরু পরে কেনা হয়েছিল, আর সেই গরুটির যে তথ্য আমরা তার কাছ থেকে পেয়েছি সেটি ছিল একটু চমকপ্রদ বিষয়। এখন যা গাভী আছে, একটা গাভী বাদ দিয়ে সব গাভী আমাদের এখানে, এদের জন্ম, এরা আমাদেরই প্রোডাক্ট। এইগুলো সব এখানেই জন্ম হয়েছে। এই গরুগুলো এই খামার থেকে? জি, এই খামার থেকে। জি, এখান থেকে আস্তে আস্তে আপনার গরুগুলো। আপনি, আমরা একটা বিষয় জানি যে এখানে একটা বিশেষ গরু আছে যেটা আপনি এখনো বিক্রি করেননি। এই 100 গরু হওয়ার পরবর্তীতে আপনি ওই গরুটাকে বিক্রি করেননি। এই গরুটা কেন আপনি বিক্রি করেননি? এই গরুটা সম্পর্কে একটু বলেন। জি, ওই গরুটা আমি আমাদের রংপুরের লালবাগ নামে একটা হাট আছে, ওখান থেকে আমি একদিন ওই পাশে যেতে হাটের দিন ওই গরুটা আমার দেখে ভালো লাগছে। তা লাগার পরে আমি 14,000 টাকা দিয়ে গরুটা কিনি। তা কেনার পর আমার দালালকে বললাম তুমি এই গরুটা আমার ফার্মে নিয়ে আসো। কোন জাতের গরু ছিল? ওইটা ফ্রিজিয়ান জাতের। তা দালাল আমাকে বলতেছে যে ভাই, গরুটা তো আপনি ঠকে গেছেন। তা আমি বললাম কেন? ভাই, গরুটা তো যে বিক্রি করছে সে বলে নাই ওটা অন্ধ গরু। তা আমি বলছি ঠিক আছে, আল্লাহ না ঠকাইলেই তো হয়। তা আলহামদুলিল্লাহ গরুটাকে আমি আমার ফার্মে নিয়ে আসার পরে কয়েকদিন পরেই গাভ হয়েছে। গরুটা অলরেডি 7টা দামড়ি বাছুর দিয়েছে, একটা এরে বাছুর, 8টা বাছুর তার হয়ে গেছে। এবং গরুটা দেখলেও আপনারা এখন মনে করবেন না যে এটা 8টা বাছুরের গরু। আমরা নিজেরাই খাবার তৈরি করি, আমরা কোনো বাজারের খাবার ক্রয় করি না। আমরা বাজারের বিভিন্ন আইটেম ক্রয় করি, ভুট্টা, সয়াবিন, খৈল, তারপরে আপনার লবণ, আর গমভুসি, গুঁড়া, যা যা লাগে এগুলো নিয়ে আমরা আমাদের একটা সরকারি ফার্ম থেকে আমাদের একটা লিটারেচার করে দেওয়া আছে। ওই অনুযায়ী আমরা পারফেক্ট জিনিসগুলো দিয়ে আমরা খাবার তৈরি করি। আমরা নিজেদের খাবার তৈরি করা খাবারই আমাদের গরুকে খাওয়াই। আর ঘাসটা আবার আমরা নিজেরা আবাদ করতেছি, করে ওখান থেকে প্রতিদিন আমাদের এখানে 2,500 থেকে 3,000 কেজি ঘাস আসতেছে, এবং জি গরু খাওয়াচ্ছে। আর পাশাপাশি কিছু খড়ও আমরা দিয়ে ঘাস একসাথে মিক্সার করে আমরা গরুকে খাবার খাওয়াই। এই গাভীগুলোকে কখন কখন সেকতে হয় এই বিষয়গুলো একটু বলেন। আচ্ছা, আমরা সকালে 8টায় আমাদের দুধ
দুধ দোহানো শুরু হয়। আমরা দুধ দহন দুই রকমভাবে করি। আমরা কোনো গরুকে মেশিন দিয়ে দুধ দহন করি, কোনো গরুকে হাতে দহন করি। তবে আমাদের হাতে দুধ দহন করা খুব কম গরু, কিছু গরু আছে মেশিন দেখলে লাফালাফি করে। তো এটা তো নতুন প্রযুক্তি, আমাদের সব গরুর সাথে অ্যাডজাস্ট হয়নি, তো আস্তে আস্তে আমাদের অ্যাডজাস্ট হয়ে আসতেছে। খামারের গরুগুলোর রোগ প্রতিরোধ বিষয়েও এখানে খুব সচেতনতা অবলম্বন করা হয়। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের রোগ বিধি খুব কম, আমরা বায়োসিকিউরিটি মেনটেন করে চলি। আমরা এখানে সবাইকে ঢুকতে দেই না। রোগ বিধি আমাদের এখানে কম কেন, আমরা 80% গরুর সবুজ ঘাস খাওয়াই। যে ঘাসটার মধ্যে প্রচুর মানে গরু ঘাস খায়, এই দেখেন খড়ের সাথে ঘাস আছে, যে এই ঘাসের কারণে গরুর রোগ ব্যাধিটা বহুত কম হয়। এখন যদি আমি জিজ্ঞেস করি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে এখানে তো খামারে অনেক সময় বিভিন্ন প্রতিবন্ধকতা আসে, প্রতিবন্ধকতা আপনি ফেস করতেছেন বিগত কয়েক বছর থেকে খামার করতে গিয়ে, এই বিষয়ে একটু বলুন। আচ্ছা, প্রতিগততা যেটা আছে, যেরকম দুধ কিন্তু শিশু খাদ্য। আচ্ছা, আমরা একটা ফার্ম দিয়েছি, মনে হচ্ছে আমরা এমন একটা পাপ করেছি যে একটা গরুর ফার্ম, এটাকে কোনো মানুষ সম্মানেই বোধ, কিছু মানুষ আছে, সবাই না, মনে করে যে গরুর ফার্ম এটা একটা কি একটা প্রতিষ্ঠান হতে পারেনি। পাশে একটু গোবরের গন্ধ গেলে বিভিন্ন রকম প্রবলেম হয়, পরিবেশগতভাবে কিছু ঝামেলা আমাদের আসে। তারপরে যে আমরা দুধটা বিক্রি করি, স্বল্প মূল্যে বিক্রি করতে হয়, যেই মূল্য দিয়ে একটা ফার্মকে রান করা সম্ভব হয় না। এই খামারটি উন্নয়ন ও আধুনিকায়ন সম্পর্কে বেলাল ভাইয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি মডেল খামার করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তারা ইতিমধ্যে বিভিন্ন ব্যাংক থেকে কিছু লোন নিয়েছেন। তার প্রত্যাশা হলো এই খাতে সরকার যদি তাদেরকে আরো আর্থিকভাবে সহযোগিতা করে এবং ব্যাংকগুলোর সুদের হার আরো কম হয়, তাহলে তারা এই ডেইরি ফার্মটিকে আরো উন্নত করতে পারবেন এবং এভাবে আরো অনেক মানুষের নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা সম্ভব হবে। আমরাও চাচ্ছি যদি আমাদেরকে সরকার হেল্প করে, আমরা ফার্মটাকে একটু অটোমেটিকে নিয়ে আসতে চাচ্ছি। এই রকম যে মডেল ফার্ম এবং অটো সিস্টেম, মনে করেন গরু তার নিজস্ব গতিতে তার দুধ পানাবে এবং গোসলও তার ওইভাবে হবে। তো এইটা তো আর আমাদের একার দ্বারা সম্ভব না। এটা যদি আমাদেরকে সরকার সেই রকম একটা সাপোর্ট দেন, তাহলে আমরা এটাকে, আমাদের ইচ্ছা যে আমরা এই গরু ফার্মটাকে ম্যানুয়াল আছে এটাকে অটোতে নিয়ে যেতে চাই। অটোমেটিকে নিলে আমাদের কী হবে, আমাদের গরুর সংখ্যা বাড়বে এবং কিছু লোকের কর্মসংস্থান হবে, সেক্টর থাকবে, অটো খাদ্য তৈরি করারও ওখানে লোক লাগবে। তো এখন আমি যদি দুধের বিষয়ে আসি, এই খামারে এখন কয়টা গাভী দুধ দিচ্ছে? এখন আমাদের 37টা থেকে 40টার মতন গাভী দুধ দিচ্ছে। কত লিটার দুধ হচ্ছে প্রতিদিন? আমাদের এখন 200 থেকে 250 লিটার দুধ হয়। 200 থেকে 250 লিটার দুধ হচ্ছে। জি। এই দুধটাকে আপনি কিভাবে ব্যবস্থাপনা করতেছেন? এই দুধটাকে দিয়ে আমরা বাজারে সেল করলে আমাদের বিক্রিটা ওই রকম দাম উঠতেছে না যেই দাম দিয়ে আমরা ফার্ম চালাবো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু রমজান মাসে প্রতি প্যাকেটে দুধে আমরা 3 টাকা করে ছাড় দিয়ে দিই প্রতি রমজান মাসে। আমাদের এখন 60 টাকা লিটার বিক্রি হয়, আমরা সেটা 54 টাকা করে দিই রমজান মাসের জন্য, 27 টাকা প্যাকেট করে দিই। তা আমরা এই রমজান বাদ দিয়ে বাকিটা আমি 60 টাকা বিক্রি করি। তারপরে দুধটা সেরকম বিক্রি হয় না, যেহেতু বাজারের ক্রেতারা 30 থেকে 40 টাকা দুধ কেনার একটা অভ্যাস। তখন আমরা কি করলাম, আমাদের কিছু শোরুম আছে, আমরা এই দুধ দিয়ে তখন আমরা দই মিষ্টি কাজে লাগার জন্য আমরা এইটা উদ্যোগ নিয়ে আমরা রংপুর শহরে অলরেডি 3টা শোরুম দিয়েছি, যার নাম ক্যাপ্টেন ব্যাকোলজি নাম দিয়ে। আমাদের প্রোডাক্ট এখন ওই দুধ দিয়ে খালি মিষ্টি আর দই বানাইলেই তো আর শোরুম চলে না। তখন আমরা এটার পাশাপাশি আমাদের একটা পোলট্রি শেড ছিল, সেই পোলট্রিকে উঠাই দিয়ে আমরা সেখানে ফুড ফ্যাক্টরি করি। সেখানে লাচ্চা সেমাই, চানাচুর, সরিষার তেল, মুড়ি, বিস্কিট, রুটি, কেক, ফাস্টফুড, বার্থডে কেক, পেস্ট্রি কেক, এই আইটেমগুলো যেটা আমি আপনাদেরকে পরবর্তীতে নিয়ে যাই দেখাবো। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখবো। এই যে বিগত সালগুলো থেকে আপনি যে গরু খামার করে আছেন, আপনি সফলতার বিষয়টা একটু আমাদের বলেন, যে এই খামার থেকে আপনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন? জি, খামার থেকেই আমার শুরু। আমার পোলট্রি, ডেইরি, ফিশারি খামারই প্রথম ছিল। আমার পৌরবাজারে চাউলের আড়ত আছে, ওখান থেকে আমি খামারে আসি। খামার থেকে আস্তে আস্তে আমার বিভিন্ন সাইডে যাওয়া, এই খামার আমাকে নেশায় পরিণত করেছে। আর যে খামার করতে হবে তাকে নেশা থাকতে হবে, যে আমি এই খামারকে করবো, একটা ভীষণ নেশা থাকতে হবে এবং শ্রম দিতে হবে, ঘাবড়ানো যাবে না, তাহলেই সফলতা আসবে। এবং এই খামারেই আমার
উৎস সব বিভিন্ন সাইটে যাওয়া। এই খামার দিয়ে আমি আস্তে 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 বিভিন্ন সাইটে মানে আমার প্ল্যান করতে পারি যে আমি এই বছর একটা কাজ করব, আমি 10টা এরে গরু বিক্রি করব 10 লক্ষ টাকা, এটা দিয়ে আমি একটা কাজ করব। এইভাবে আমি আসলে সাহস পেয়ে এবং আমার পরিবার থেকেও আমি সাপোর্ট নিয়ে এইভাবে আমরা 2-3 ভাই, এক ভাই তো অ্যাকাউন্ট সাইটটা দেখে ওই আমেরিকা থেকে, আর 2 ভাই আমরা এইটাকে একসাথে কাজ করে আগাচ্ছি। বেলাল ভাইয়ের কাছে আমরা জানতে পারি তার এই খামারের গরুগুলোর যে গোবর সংগ্রহ হয় সেগুলো দিয়ে তিনি একটি বায়োগ্যাস প্লান্ট তৈরি করেছেন, যা তার ফ্যাক্টরির জ্বালানির চাহিদা পূরণ করছে। এইটা আমরা 2009 সালে বাংলাদেশ ব্যাংক থেকে আমাকে একটা মিউচুয়াল ট্রাস্টের মাধ্যমে 9% ইন্টারেস্টে একটা 10 লক্ষ টাকার একটা ফাইন্যান্স সাপোর্ট দিয়েছিলেন। এটা আপনার 5 বছরের কিস্তি সিস্টেমে। সেই টাকা দিয়ে আমি অবশ্য একটা বায়োগ্যাস প্ল্যান করেছি। আচ্ছা, সেই বায়োগ্যাস প্ল্যান করে আমি আশেপাশে বাড়িতে বিভিন্ন বাড়িতে 1200 টাকা দিয়ে মাসে ভাড়া দিয়েছিলাম। তা ভাড়া দেওয়ার পরে কিছুদিন পরে যখন আমি ফুড ফ্যাক্টরি শুরু করি, তখন আমার ফাস্ট ফুড আইটেম ভাজার জন্য আমি আমার ওই গ্যাসের লাইনটা আমার ওই ফ্যাক্টরিতে ব্যবহার শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শুরু হচ্ছে, কাজও হচ্ছে। এবং আমি এখন খুঁজতেছি যে কোনো যদি ভালো একজন যুবক পাই, শিক্ষিত যুবক, যে আপনার জৈব সারের উপরে যার অভিজ্ঞতা আছে, এমন লোক যদি আমি পেয়ে যাই তাহলে তাকে আবার ওই বায়োগ্যাসের বজ্রটা দিয়ে আমরা জৈব সার করার একটা প্ল্যান প্রোগ্রাম আমাদের আছে। যেসব তরুণরা উদ্যোক্তা হতে চান তাদের সম্পর্কেও বেলাল ভাই উপদেশমূলক কিছু কথা বলেছেন, যেগুলো তরুণদের কাজে আসতে পারে। আমাদের দেশের যে যুবক যারা আমরা বলি বেকার বসে আছেন, শিক্ষিত যুবক হোক অশিক্ষিত যুবক হোক, সবাইকেই আমাদের দরকার, কিন্তু আমাদের শিক্ষিত যুবকদেরকে আমরা কোনো লাইনে নিয়ে যেতে পারতেছি না। এটা আমাদের জন্য, এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হচ্ছে, পাশাপাশি সমাজেও আমাদের জন্যও ক্ষতিকর। একটা যুবক যখন সে টাকা পয়সা পাবে না তখন একদিন আমাকে ধরবে। তা এটা রাষ্ট্রীয়ভাবেও যেরকম অসুবিধা, সামাজিকভাবেও অসুবিধা। এটার জন্য আমি মনে করি একটা যুবক যদি সে ইচ্ছা করে যে আমি ইনকাম করব, আমি চাকরি করব না, তাহলে সে যদি 1 বিঘা জায়গার উপরে সে গরুর ঘাসও লাগায়, আমি আমার সেক্টর দিয়ে বলতেছি, ঘাসও লাগায়, সেও প্রতি মাসে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে পারবে। এবং এই ঘাসের একটা বাজার বাংলাদেশে বিরাট একটা বাজার আছে। আমাদের দেশের যুবক শ্রেণীর হয়ে গেছে কি, আমরা দেশে কাজ করতে চাই না, বিদেশে কিন্তু নোংরা কাজ করতেছি, কিন্তু দেশে আমরা একটা গরুর কাজ করব না। যেমন মনে করেন এখন নদীতে পানি নাই, কেন? ইন্ডিয়া আমাদের পানি দিচ্ছে না, আছে না, হয় পানি দিচ্ছে না। আমরা সরকার হোক রাষ্ট্রীয়ভাবে পানি নেওয়ার বহুত চেষ্টা করতেছি, কিন্তু আমার মনে হয় এই পানি বন্ধ করাতে ইন্ডিয়া একদিন আমাদেরকে আমাদেরকে আফসোস করবে যে আমরা যদি পানি দিতাম তাহলে চরে আজকে সোনা ফলতো না। আজকে চরে দেখেন বিভিন্ন সবজি হচ্ছে, আজকে যদি চরে এই বেকার যুবকদের জন্য কিছু শেড করে দেওয়া হয়, ডেইরি, ফিশারি, তারপরে আপনার ছাগল, ভেড়া, এই ধরনের সিস্টেম করে যদি যুবকদেরকে একটা বিভিন্ন চর খালি থাকতেছে, কোনো ইউটিলাইজ হচ্ছে না এখানে, অথবা আমাদের মতন কোনো উদ্যোক্তাদেরকেও যদি নিয়ে দেওয়া হয় যে এই 5 কিলোমিটার জায়গা তোমাকে দেওয়া হলো লিজ, তুমি এখানে কৃষি ফার্ম করো, তাও বহুত বেকার যুবকরা এখানে কর্মসংস্থান হবে। আমরা এই যে এই দিকগুলো থেকে আপনি নতুনদের জন্য কিভাবে বলবেন যে তারা কিভাবে শুরু করবে, যেভাবে শুরু করলে তারা লাভবান হবে, এই বিষয়টা একটু বলুন। আমি বলতে চাই যে নতুন প্রজন্মর জন্য এইটাই যে তাকে লেগে থাকতে হবে, তাহলেই সফলতা আসবে ইনশাআল্লাহ। লেগে থাকতে হবে সৎভাবে। একটা জায়গায় আমি একটা কথা ওই লেখা দেখছিলাম একটা উদ্ভাসে, যে লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। তবে লেগে থাকতে হবে যে কোনো কাজে। যদি একজন যুবক লেগে থাকে অবশ্যই তার সফলতা আসবে। কিন্তু আমাদের হচ্ছে কি, প্রথম আমরা একটা কাজ উদ্যমে করি, কিছুদিন যাওয়ার পরে আমরা ওইটা ভাটা হয়ে যায়। হ্যাঁ, এখন একটা জায়গা কাজ করতে গেলে ভালো মন্দ সবই আসবে। আমি ব্যবসায় একবার লস করে ফেলেছিলাম, তখন আমার এক মুরব্বী বলছিলেন যে বেলাল শোনো, তুমি যেখানে লস করছো সেখান থেকে তোমাকে উঠতে হবে, ওখানে রাতারাতি কোনো গাছ জন্ম হবে না যে গাছ ধরে উঠবা। তা আমার এই কথাটা আজও মনে পড়ে, আমার ওই মুরব্বীর কথা। তা আমরা 2 ভাই এটার সাথে ভালো মন্দ সব সাথে লেগে আছি। আল্লাহ জানি না, আলহামদুলিল্লাহ আমরা এখনও আলহামদুলিল্লাহ আমাদের কাছে গরু ফার্ম একটা লস ফার্ম হিসেবে মনে হচ্ছে না। এটা একটা মানে আল্লাহ পদার্থ জিনিস। এইখানে আমি যদি এখন ওই গরুকে ঠকাই, আমি কিন্তু ঠকবো।
আজকে আমি গরুর দুধ নিয়ে যে দুধে পানি দিব, তাহলে আমাকেও আল্লাহ ঠকাবে এবং আমি প্রতারণা করলাম। তা এই জায়গার থেকে আমাকেও সরতে হবে। হ্যাঁ, এই জন্য উদ্যোক্তারা আজকাল ইয়াং জেনারেশন যারা আছে, যারা উদ্যোক্তা হয়ে আসতেছে, এরা দ্রুত বড়লোক হইতে চায়, দ্রুত এস্টাবলিশ করতে চায়। কোনো জিনিস দ্রুত করা সম্ভব না, লেগে থাকতে হবে এবং এইটা নিয়ে গবেষণা করতে হবে। জি, সততার সাথে লেগে থাকতে হবে, শ্রম দিতে হবে, পাশাপাশি এইটা নিয়ে গবেষণা করতে হবে। ভাইয়ের কাছ থেকে এখন আমরা জানবো যে ভাই এই ডেয়ারি ফার্ম থেকে যেহেতু আপনার সফলতার শুরু, এই ডেয়ারি ফার্ম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়ে আমাদের? জি, আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমার এখান থেকে 3 কিলোমিটার উত্তরে একটা জায়গা নিয়েছি এই ফার্মটাকে শিফট করার জন্য, এবং এইটাকে আমি আরও সুন্দরভাবে একটু বড় জায়গা নিয়ে ফার্মটা করার আমার পরিকল্পনা আছে। যদি আমি সরকারিভাবে সহযোগিতা পাই, তাহলে এটাকে আরও সুন্দরভাবে করার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, এরপর বেলাল ভাই আমাদেরকে তার ফ্যাক্টরিতে নিয়ে যান। তো চলুন দেখে আসি গরুর খামার থেকে পর্যায়ক্রমে গড়ে ওঠা সেই পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যাক্টরিটি। বেলাল ভাইয়ের এই ফ্যাক্টরিতে হাতের স্পর্শ ছাড়াই অটোমেটিক মেশিনে তৈরি হচ্ছে সবকিছু। এখানকার যে ইনচার্জ রয়েছে তার কাছ থেকে আমরা অনেক তথ্য জানতে পারি। দর্শক, আমরা এখন কথা বলবো এই ক্যাপ্টেন ফুডস ফ্যাক্টরির ইনচার্জ একেএম শফিউল আলমের সঙ্গে। চাচা, আপনি এখানে কতদিন থেকে কর্মরত আছেন? ওপেনিং থেকে 4.5 বছর প্রায়। 4.5 বছর প্রায়। জি জি জি। আপনি এর আগে কিসে যুক্ত ছিলেন? আমি পূবালী ব্যাংকের এক্স ম্যানেজার। পূবালী ব্যাংকের ম্যানেজার ছিলেন? জি। তার পরবর্তীতে রিটায়ার? তারপর পরিবর্তিতে এখানে আসি আর কি, সময় দিই। আচ্ছা, কেমন লাগতেছে আপনার? ভালো লাগে, খুব ভালো লাগে। এখানে আপনার কি কি কাজ করতে হয়? এখানে আমাকে হিসাব নিকাশ, যত কিছু কাঁচামাল আসলো, ফিনিশ গুড বের হলো, এলে হিসাব রাখতে হয়। ব্যাংকের তো একটা হিসাব নিকাশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগে। অবসর সময়টা কাটতেছে আমার সুন্দরভাবে। জি। তো চাচা, আপনি তো অনেক আনন্দের সহিত এখানে কর্মরত আছেন। খাদ্যগুলোর কোয়ালিটি সম্পর্কে একটু আমাদের বলুন। কোয়ালিটি আমাদের তো খুব সুন্দর, আমাদের পাবলিসিটি হয়ে গেছে অলরেডি। তো আমরা আরও চেষ্টা করব ভালো উন্নত করার জন্য। এই আর কি, ইনশাআল্লাহ এবার এ যাবৎ আমাদের কোনো অবজেকশন নাই। ধন্যবাদ বেলাল ভাই আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। না, ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমাদেরকে এই একটা ভিতরে একটা প্রতিষ্ঠান যেখানে রোড সংলগ্ন না, তারপরে যে আপনারা আমাদেরকে খুঁজে বের করে আমাদের এই সফলতাটা জাতীয়ভাবে প্রচার করার জন্য এসেছেন, এই জন্য আপনাদেরকে আমাদের ক্যাপ্টেন গ্রুপের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এবং এইটা গ্রামেগঞ্জে যারা বহুত উদ্যোক্তা আছে তাদেরকে উঠিয়ে তুলে, এবং এইটা এক হলো আল্লাহ আপনাদেরকে ভালো করবে এবং প্রতিষ্ঠানটা আপনাদের বড় হোক, আমিও এটা দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফিজ ভাই। পারিবারিক প্রয়োজন মেটানোর আশা থেকেই বাণিজ্যিকভাবে আমরাও গড়ে তুলতে পারি এরকম গরুর খামার, এবং লাভবান হতে পারি আমরা নিজেরাও। দর্শক, আপনাদের আশেপাশে এরকম কোনো সফলতার গল্প থাকলে আমাদেরকে জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।